বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা। জবা গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর জবা গাছের কি একেবারেই কোনো রকম কোনো গ্রোথ হচ্ছে না? যেমন গাছ কিনে এনে প্রতিস্থাপন করেছিলে ঠিক তেমনই কি রয়ে গেছে? গাছের তো বৃদ্ধি হচ্ছেই না, তার সাথে সাথে গাছে কোনো রকম কোনো কুঁড়িও আসছে না। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে। প্রচুর পরিমাণে কি পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে? বিভিন্ন রকম খাবার প্রয়োগ করা সত্ত্বেও কি জবা গাছে কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না? আজকের ভিডিওতে বলবো এমন একটা ঘরোয়া খাবার, যে ঘরোয়া খাবার প্রয়োগ করলে জবা গাছে অবশ্যই ফুল আসবে এবং গাছের পাতা থাকবে সবুজ চকচকে। কোন কীটনাশক প্রয়োগ করলে জবা গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ একেবারেই কমে যাবে? সমস্ত কিছু জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো জবা গাছের পাতা এবং কুঁড়ি এই সময় কেন হলুদ হয়ে ঝরে পড়ছে। জবা গাছের পাতা এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে কিন্তু মূলত তিনটে কারণ রয়েছে। এক নম্বর কারণ, এতদিন আবহাওয়ার তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি ছিল, কিন্তু এখন বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে। তো গাছ কিন্তু এরকম হওয়ার ফলে স্ট্রেসের মধ্যে চলে যায়। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, আবার হঠাৎ তাপমাত্রা কমে গেলে গাছের পাতা হঠাৎ করেই কিন্তু 50% পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, তার সাথে সাথে কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়ে। দু নম্বর কারণ, হঠাৎ অতিরিক্ত বৃষ্টির ফলে টবের মাটি কিন্তু ভেজা হয়ে থাকছে। টবের মাটি অনেকক্ষণ পর্যন্ত ভিজে হয়ে থাকার কারণে গাছ ঠিকমতো নিউট্রিশন গ্রহণ করতে পারছে না। আমরা মাটিতে যে খাবারটা প্রয়োগ করছি সেটা গাছ ঠিকমতো গ্রহণ করতে পারছে না, যার ফলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং তার সাথে কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়ছে। 3 নম্বর যে কারণ, সেটা হলো গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ। মাকড় বা জাপ পোকা পাতার তলায় এবং কুঁড়িতে বসে কিন্তু পাতার রস এবং কুঁড়ির রস সম্পূর্ণ শুষে খেয়ে নিছে, যার ফলে গাছের পাতা এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে। তো এবার বলবো এর সমাধান আমরা কিভাবে করব। বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসে, এবং যখনই টবের মাটি হালকা হালকা শুকনো হবে, নিড়ানির সাহায্যে ওপর থেকে সামান্য পরিমাণ মাটি একটু খুশে দিতে হবে, যার ফলে কিন্তু টবের মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরকম ঝুরঝুরে মাটি কিন্তু আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে, এবং টবের ড্রেনেজ হোল ঠিক রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে ড্রেনেজ হোল যেন বন্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ওপরে জল জমে যাবে, ধীরে ধীরে গাছের কাণ্ড পচে যাবে এবং গাছটা মারা যাবে। সেই কারণে সব সময় টবের ড্রেনেজ হোল ঠিক রাখতে হবে। যদি জল জমে যায়, জল একেবারেই ড্রেনেজ হোল দিয়ে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে গাছ সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে। এরপর আসি, গাছের মধ্যে যে সমস্ত ফুল ফুটে যাবে, ফুল ফুটে যাওয়ার পর শুকনো ফুলগুলোকে কিন্তু আমাদেরকে ঠিক তার পরের দিন তুলে ফেলতে হবে। তার কারণ এই যে ফুলগুলো পচে যদি টবের মাটিতে পড়ে, যার ফলে ফাঙ্গাসের আক্রমণ হবে, আর একবার ফাঙ্গাসের আক্রমণ যদি লেগে যায়, গাছকে কিন্তু বাঁচানো সম্ভব নয়। এই সময় 15 দিন অন্তর অন্তর আমাদেরকে কিন্তু গাছে খুব ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেটা কপার অক্সিক্লোরাইড যুক্ত হলে ভালো হয়, অথবা অ্যামিস্টার টপ এই জাতীয় কোনো রকম কোনো ফাঙ্গিসাইড যদি আমরা 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস প্রবলেম একেবারেই থাকবে না। বন্ধুরা, কিছু কিছু জায়গায় একদিন বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার 3-4 দিন বৃষ্টি হচ্ছে না, যার ফলে টবের মাটি একেবারেই শুকনো হয়ে যাচ্ছে এবং এইভাবে ফেটে যাচ্ছে। তো এই রকম যদি হয়, খুব বেশি শুকিয়ে যদি যায়, তাহলেও কিন্তু গাছের জন্য ক্ষতি। এর ফলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁড়ি ঝরে যাবে। তো তৎক্ষণাৎ আমাদেরকে টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে, এবং টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে জল প্রয়োগ করতে হবে। কখনোই যেন টবের মাটি একেবারে শুকনো না হয়ে যায়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এই সময় কিন্তু আমরা আমাদের বাগানের গাছগুলোকে ঝোপালো করে নিতে পারি। যদি গাছে কুঁড়ি না আসে, গাছের ডাল যদি প্রচণ্ড পরিমাণে লম্বা হতে থাকে, আমাদেরকে কিন্তু আমাদের বাগানের জবা গাছগুলোকে পিঞ্চিং করতে হবে। এটাই কিন্তু আদর্শ সময় পিঞ্চিং করার। গাছে যদি ফুল না আসে, গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে এবং পিঞ্চিং করতে হবে, যার ফলে এই বর্ষায় আমাদের বাগানের জবা গাছগুলো কিন্তু খুব সুন্দর ঝোপালো তৈরি হবে। আর ঝোপালো হয়ে যাওয়ার ফলে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চে প্রচুর পরিমাণে ফুলও আসবে। তো দেখো, পিঞ্চিং ঠিক এইভাবে করতে হবে। এখন কিন্তু হার্ড প্রুনিং করার সময় নয় বন্ধুরা। হার্ড প্রুনিং করলে এখন কিন্তু গাছের ডালে ফাঙ্গাস লেগে যেতে পারে, গাছ ডাইব্যাক হয়ে মারা যেতে পারে। সেই কারণে এখন সফট প্রুনিং করতে হবে। সফট প্রুনিং অর্থাৎ পিঞ্চিং, হাতের সাহায্যে বা কাঁচির সাহায্যে উপরের ডগার ডালটাকে কেটে ফেলতে হবে। বন্ধুরা, শুধুমাত্র যে গাছের পাতা হলুদ হচ্ছে তা নয়, এই সময় কিন্তু গাছের শিরা সবুজ হয়ে থাকছে এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে। এর কারণ হলো নিউট্রিশনের অভাব।
অতিরিক্ত মাত্রায় বৃষ্টির ফলে গাছে যে আমরা খাবার দিয়েছিলাম সেই খাবার কিন্তু বেশিরভাগই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেছে। তো এই সময় আমাদেরকে প্রথম যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা হলো চা পাতা। আমার হাতে দেখছো এটা হলো ফ্রেশ চা পাতা। ফ্রেশ চা পাতা 1 চামচ পরিমাণ নিয়ে মাসে একবার তোমাদেরকে টবের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে, এটা অবশ্যই করতে হবে। এই চা পাতা যদি টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু টবের মাটি সবসময় অ্যাসিডিক থাকবে এবং গাছে সবসময় ফুল আসবে। তো দ্বিতীয় যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা হলো কম্পোস্ট। আমি যেটা প্রয়োগ করছি এটা হলো 1 বছরের পুরনো গোবর সার। তো তোমরা ভার্মি কম্পোস্ট এখানে প্রয়োগ করতে পারো অথবা পাতা পচা সার প্রয়োগ করতে পারো। কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট অবশ্যই মাসে একবার প্রয়োগ করতেই হবে। তো এটা আমি গোবর সার প্রয়োগ করছি, 100 গ্রাম গোবর সার একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। খুব বেশি কম্পোস্ট এখন এই বর্ষাকালে প্রয়োগ করা যাবে না। এরপর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে আমি এখানে নিয়েছি চকের চক, যেগুলো আমরা ব্ল্যাকবোর্ডে লেখা হয় সেই চকই এখানে নিয়েছি। তোমরা এখানে ডিমের খোসা, হাড় গুঁড়ো প্রয়োগ করতে পারো, কিন্তু হাড় গুঁড়ো বা ডিমের খোসা অনেক বন্ধুরাই প্রয়োগ করতে চাও না, যেহেতু জবা গাছ, সেই কারণেই আমি তোমাদেরকে এই অপশানটা দিচ্ছি, যেটা চকের খুব ভালোভাবে চক গুঁড়ো করে নিতে হবে এবং 1 চামচ পরিমাণ টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এটা 8 ইঞ্চি টব, যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে একটু পরিমাণ বাড়িয়ে নেবে, 1.5 চামচ অথবা 2 চামচ প্রয়োগ করতে পারো। তো চকের গুঁড়োর পরিবর্তে তোমরা যদি চাও এখানে 2 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো অথবা 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো এখানে প্রয়োগ করতে পারো। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এই সময় কিন্তু আমাদেরকে গাছে প্রয়োগ করতেই হবে। ক্যালসিয়াম খাবার গাছে প্রয়োগ করলে গাছে কিন্তু ইমিউনিটি আসে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছের ডাল শক্ত হবে, গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই 3টে খাবার প্রয়োগ করার পর খুব ভালোভাবে কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা এবার বলবো, গাছে যদি একেবারে কুঁড়ি না আসে অথবা গাছে কুঁড়ি আসার পরেও সেই কুঁড়ি যদি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে এই সময় আমরা কোন খাবার গাছে প্রয়োগ করতে পারবো। গাছে অনেক সময় কুঁড়ি এসে কুঁড়ি ঝরে পড়ে, সেটা পোকামাকড়ের আক্রমণের কারণেও হতে পারে। তো পোকামাকড়ের আক্রমণ হলে আমরা গাছে কোন কীটনাশক প্রয়োগ করব সেটা একটু পরেই দেখিয়ে দেবো, কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমরা এই সময় গাছে কি প্রয়োগ করব। বৃষ্টি থেমে যাওয়ার পর যখনই টবের মাটি হালকা শুকনো হবে তখনই কিন্তু গাছে আমাদেরকে এই খাবারটা প্রয়োগ করতে হবে। এটা হলো আলুর খোসা ভেজানো জল। তোমরা এখানে কলার খোসা ভেজানো জল প্রয়োগ করতে পারো অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল প্রয়োগ করতে পারো। বন্ধুরা কলার খোসা, পেঁয়াজের খোসা এবং আলুর খোসা 3টে একত্রেও তোমরা প্রয়োগ করতে পারো, কিন্তু অনেক বন্ধুরাই পেঁয়াজের খোসা প্রয়োগ করতে চাও না, কিন্তু পেঁয়াজের খোসাটা জবা গাছের জন্য খুব ভালো একটা খাবার। তবে এই আলুর খোসাও কিন্তু জবা গাছের জন্য খুব ভালো একটা খাবার। তাই আলুর খোসার মধ্যে যেমন পটাশিয়াম রয়েছে ঠিক তেমনই কিন্তু রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম। তো এই আলুর খোসা ভেজানো জল আমি দেখো 1 লিটার জলের মধ্যে 3টে আলুর খোসাকে 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। তো অন্য একটা পাত্রের মধ্যে আমি সাধারণ 500 ml জল নিয়েছি এবং সেই সাধারণ 500 ml জলের মধ্যে আরও আমি 400 ml জল এখানে আলুর খোসা ভেজানো জলটা মিশিয়ে নিলাম। এরপর যে খাবারটা আমি এখানে দেবো, বাদবাকি যে 100 ml পড়ে রইল তার মধ্যে আমি দেবো লেবুর খোসা ভেজানো জল। লেবুর রস নয় কিন্তু বন্ধুরা, লেবুর রসটা খাওয়ার পর যে খোসাটা আমরা ফেলে দিই এই খোসাটাকে আমরা কাজে লাগাবো। লেবুর খোসা আমি কিন্তু অনেক দিন ধরেই ভিজিয়ে এইভাবে বোতলের মধ্যে রেখে দিয়েছি একটা বায়ো এনজাইম তৈরি করার জন্য। তো এই এনজাইমের যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি এখানে 100 ml দিয়ে দিলাম। তোমরা 3টে আলুর খোসার সাথে একটা লেবুর খোসা 2 দিনের জন্য ভিজিয়ে রেখেও কিন্তু এইভাবে প্রয়োগ করতে পারো। তো আমি যেহেতু আলাদাভাবে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে এখানে 100 ml লেবুর খোসা ভেজানো জল এখানে মিশিয়ে দিলাম। তো টোটাল আমার 1 লিটার খাবারটা তৈরি হয়ে গেল। এবার আমি কতটা পরিমাণ খাবার প্রয়োগ করব সেটাই দেখে নাও। একটা 8 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু এখানে 500 ml খাবার প্রয়োগ করছি। তো এগুলো একটা অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো হয় প্লাস্টিকের গ্লাস, এই গ্লাস মেপে আমি 2 গ্লাস পরিমাণ খাবার কিন্তু একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করছি। অর্থাৎ এই যে টবের মাটি, এই টবের মাটি যেন সম্পূর্ণভাবে ভিজে যায় এতটাই পরিমাণ খাবার আমাদেরকে কিন্তু দিতে হবে। তবে লক্ষ্য রাখবে যখন আমাদের টবের মাটি হালকা ময়েশ্চার থাকবে ঠিক সেই সময় কিন্তু গাছে খাবারটা প্রয়োগ করতে হবে। খুব বেশি কাদা কাদা অবস্থায় কিন্তু আমাদেরকে খাবারটা প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু কাজ ভালো হবে না, উল্টে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। বন্ধুরা বিভিন্ন রকম খাবার প্রয়োগ করা সত্ত্বেও যখন আমাদের গাছে কুঁড়ি বা পাতা হলুদ হয়ে যায় তো আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে গাছের কুঁড়িতে বা পাতায় কোনো রকম কোনো পোকামাকড় আছে কিনা। তো পোকামাকড় কিন্তু অনেক সময় চোখে দেখা যায় না। তো আমি আজ যে কীটনাশকটা প্রয়োগ করছি এটা কিন্তু সবাই তোমরা করতে পারবে। তো এখানে আমি নিয়েছি নিম অয়েল, যে কোনো কোম্পানির নিম অয়েল কিন্তু অনলাইন অফলাইন সব জায়গায় পাওয়া যায়। তো নিম অয়েল 1 লিটার জলে আমি প্রথমেই 2 ml নিম অয়েল নিয়ে নিলাম। নিম অয়েলটাকে আলাদাভাবে কিন্তু আমি গুলে নিচ্ছি, তার কারণ সরাসরি স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে দিলে জলে আর তেলে কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যায় না। দেখো প্রথমেই আমি নিম অয়েলটা এখানে দিয়ে দিলাম এবং এর সাথে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ। তো তোমরা এখানে শ্যাম্পুও ইউজ করতে পারো, হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু আমি এখানে
হাফ চামচ পরিমাণ নিয়ে এই জলের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। হ্যান্ড ওয়াশ এবং এই যে নিম তেল এটা প্রয়োগ করলে গাছের যে সমস্ত পোকামাকড়ের আক্রমণ খুব বেশি বেড়ে যায় এই বর্ষাকালে, খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। শ্যাম্পু অথবা হ্যান্ড ওয়াশ কিন্তু স্টিকারেরও কাজ করে। আমরা যে নিম তেলটা গাছের পাতায় স্প্রে করব, এটা হঠাৎ বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ধুয়ে যেতে পারে। তবে আমরা যদি হ্যান্ড ওয়াশ এবং শ্যাম্পু মিশ্রণে এটা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সহজে এই যেটা আমরা নিম তেল প্রয়োগ করছি এটা সঙ্গে সঙ্গে ধুয়ে চলে যাবে না। তো দেখো আমি একটা স্প্রেয়ার বটলের মধ্যে এটা কিন্তু ঢেলে নিচ্ছি, আলাদাভাবে মিশিয়ে নিয়ে তবেই কিন্তু এটা স্প্রেয়ার বটলের মধ্যে ঢালছি, তবেই কিন্তু ভালো কাজ দেবে। তো খুব ভালোভাবে মিলিবাগ বা জাপ পোকা সম্পূর্ণ গাছে যেখানে যেখানে পোকামাকড়ের আক্রমণ হয়েছে সম্পূর্ণ গাছে কিন্তু এইভাবে খুব স্পিডের সঙ্গে স্প্রে করতে হবে। স্পিডের সঙ্গে স্প্রে করার ফলে দেখতে পাবে এগুলো কিন্তু একেবারেই আর থাকছে না, সমস্ত কিছু ধুয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, এই সমস্ত যে খাবারগুলো দেখালাম এই খাবারগুলো তোমরা কিন্তু অবশ্যই প্রয়োগ করো। বৃষ্টি থামলে টবের মাটি হালকা শুকনো হলে এই খাবার অবশ্যই প্রয়োগ করো। যদি বৃষ্টি না থামে গাছকে একটা শেডের মধ্যে রাখো, তারপর যখন মাটি শুকনো হবে তারপর খাবার প্রয়োগ করো। খাবার কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা। এই সময় খাবার না প্রয়োগ করলে গাছের মধ্যে কিন্তু নিউট্রিশনের অভাব দেখা দেবে এবং গাছে প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ঝরে পড়ার সমস্যা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। আর টবের মাটিতে যেন জল না জমে যায় এই বিষয়টার দিকে একটু বেশি লক্ষ্য রাখো, তবেই কিন্তু তোমাদের বাগানের জবা গাছ এই বর্ষাকালে খুব ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।